আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে সাজেশন বা গাইডলাইনমূলক একটা ক্লাস। আমাদের যে 200 দিনের রুটিন আছে আপনারা অনেকেই জানেন। ইতিমধ্যেই 17ই ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে এই বাটনটিতে। 200 দিনের এই রুটিনটা মূলত যারা নবীন বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন, নতুন প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 47 এবং 48তম বিসিএসকে টার্গেট করে যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য মূলত এই রুটিনটা করা, যাতে করে ছোট ছোট টপিকে ভাগ করে বিসিএস প্রিলিমিনারির পুরো সিলেবাসটা তারা এই 200 দিনে কভার করে ফেলতে পারেন। সো আমরা যেটা দেখেছি যে আমাদের ইউজারদের মধ্য থেকে প্রায় এ ধরনের কিছু কোয়ারিজ থাকে যে আমরা কোন সোর্স থেকে পড়ব, কোন টপিকগুলো পড়তে হবে, বা তারা এলোমেলোভাবে প্রিপারেশন নেন অনেকেই তাদের বক্তব্য অনুযায়ী। সো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা এরকম প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা এই ধরনের কিছু গাইডলাইনমূলক ক্লাস এবারই প্রথম ইনক্লুড করার চেষ্টা করেছি আমাদের রুটিনের সাথে, যে এই ক্লাসটা দেখে তারপরে আপনি পরীক্ষা দিবেন। অর্থাৎ আগামী 26শে ডিসেম্বর এই টপিকটা যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, এইটার উপরে কিন্তু পরীক্ষা আমাদের অ্যাপে অনুষ্ঠিত হবে। ডেইলি কুইজ, যেই 200 দিনের প্রস্তুতি, নতুনদের বিশেষ প্রস্তুতির ডেইলি কুইজ বাটনে আপনারা এই পরীক্ষাটা দিতে পারবেন। সো টপিকটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি সম্পর্কিত 2 দিন 2টা ডেইলি কুইজ হবে। এবং এরপরে একদিনে হচ্ছে বিসিএস এর মানে 2টা সিলেবাস একসাথে কভার করে 2টা টপিক 2 দিনের ক্লাসেরটা কভার করে আরেকটা পরীক্ষা হবে। সো ডেইলি কুইজের যেই টপিকটা সেটাই মূলত আমরা আমাদের এই ক্লাসে দেখানোর চেষ্টা করছি। প্রাচীন যুগ এবং মধ্যযুগ আজকের এই ক্লাসে আমরা পড়ার চেষ্টা করব। প্রাচীন জনপদ, বিভিন্ন রাজবংশের শাসন, কৃষ্টি, সংস্কৃতি এবং মধ্যযুগ, মুসলিম শাসন, মুঘল, সুলতানি, নবাবী আমলে বাংলা উপমহাদেশ। খুবই কমন টপিক, সবগুলো পরীক্ষাতেই এই টপিকগুলো থেকে পরীক্ষায় আসে। বিসিএসের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই। সো এইটার উপরে অলরেডি আপনাদের অ্যাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে রুটিন আপনারা দেখেছেন। সো আজকের এই ক্লাসে তাহলে আমরা কি করতে যাচ্ছি, আমরা মূলত আপনাদেরকে দেখাবো যে এই টপিকগুলো থেকে প্রিভিয়াস যেই ইয়েগুলো ছিল, বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেগুলোতে কিভাবে প্রশ্ন এসেছে এবং কোন জিনিসগুলো আপনি পড়বেন। এই টপিকটা তো অনেক বিশাল, জিকে তো আসলে অনেক বড় টপিক। সো এখানে পড়ার অনেক কিছু আছে। সো আপনাকে বুদ্ধিমত্তার সাথে ডিসিশন নিতে হবে যে আপনি কোন টপিকটা পড়বেন এবং কোন টপিকটাকে আপনি বাদ দিবেন, কোন অংশটা কম গুরুত্বপূর্ণ। সেইটাই মূলত আজকের এই ক্লাসটাতে আমরা দেখানোর চেষ্টা করব। সো আমাকে আপনারা চেনেন নিশ্চয়ই, ইতিশামুল আলম মারুফ আপনাদের সাথে থাকবো। পাশাপাশি আমাদের অন্যান্য যে আমাদের টিমের এক্সপার্টরা আছেন তারাও এই 200 দিনের বাটনে অলরেডি ক্লাস নিচ্ছে। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে আমাদের বাংলার, তারপরে ইন্টারন্যাশনাল, জিকে ইন্টারন্যাশনাল, গণিতের ক্লাসগুলো হয়তো আপনারা দেখেছেন। সো দেখুন আমাদের ক্লাসের ওভারভিউতে আমরা এই যে টপিকটা দেখলেন, ব্রড টপিক, সেই টপিকটাকে ভাগ করে আমরা দেখছি যে গুরুত্বপূর্ণ হচ্ছে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। প্রাচীন বাংলার যে জনপদগুলো রয়েছে এখান থেকে প্রশ্ন বারবারই আসছে যে সবচেয়ে পুরাতন জনপদ কোনটা, কোন জনপদের রাজধানী কোনটা, সেই জনপদের বর্তমান এটা কোথায়, অবস্থানটা কোথায়, এই ধরনের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। বখতিয়ার খলজির বাংলা অভিযান, মুঘল সাম্রাজ্য, উপমহাদেশে মুঘলরা আসছে, বাংলাতে কিভাবে আসছে, কোন মুঘল শাসনের সময় আসছে, আকবরের সময় মূলত পাকাপাকিভাবে মুঘল শাসন এখানে আসে। তারপরে মুঘলরা এই সময় ঢাকাকে রাজধানী করেছে, কবে প্রথম করেছে, এই পর্যন্ত কয়বার হচ্ছে, এই যে বিভিন্ন বিষয়গুলো এইভাবে টপিক ওয়াইজ ধরে ধরে মূলত আলোচনা করার জন্যই এই ক্লাসটা করার মধ্য দিয়ে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন যে আপনি কোন সোর্স থেকে পড়বেন এটা যেরকম পাচ্ছেন, এবং একটা দিক নির্দেশনা পাচ্ছেন যে আবার আমি ব্রড টপিকটা দেখাই যে এই যে ব্রড টপিকের ওপরে আপনি কোন জিনিসগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে এবং কোন সোর্স থেকে পড়বেন। সোজা কথাই এই জিনিসটা বোঝানোর জন্যই আজকের এই ক্লাসটা। সো অনেকের হয়তো বা এই গাইডলাইন্স হয়তো অনেকে লাগবে না, বাট অনেকেরই দেখা যাচ্ছে যে একটু কনফিউজ। অনেকেই তারা প্রিপারেশন শুরু করছেন বিসিএসের। সো তারা এই ধরনের এই যে একটা অথই সাগর, অনেকেই বুঝতে পারছেন না যে আসলে কীভাবে পড়বো, কোন বই থেকে পড়বো, কতটুকু পড়বো, সেই সার্বিক বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্যই আমাদের এই ক্লাস। আশা করছি যে এই ক্লাসটা থেকে আপনারা উপকৃত হবেন। চলুন আমরা ক্লাসে প্রবেশ করি। দেখুন, প্রাচীন যুগ, প্রাচীন জনপদ, বিভিন্ন রাজবংশের শাসন, কৃষ্টি, সংস্কৃতি, এই যে টপিকটা, এখানে আপনাকে বাঙালি জাতির উদ্ভব বিকাশ, এটার যেই বেসিক জিনিসটা, যে কোনো আপনি বাজারের প্রচলিত বইগুলোতেও
পাবেন এটা। এবং আমাদের যেই ক্লাসগুলো রয়েছে জিকেপিডিয়া বাংলাদেশ বিষয়াবলী, দেখবেন যে খুবই ডিটেইলসে এবং খুবই সহজ ভাষায় আলোচনা করা আছে আমাদের ভিডিও সেকশনের জিকেপিডিয়া বাংলাদেশ বিষয়াবলী। সেই অংশগুলোতে সেই ক্লাসগুলো আপনারা চাইলে দেখতে পারেন, লং ক্লাস, অথবা আপনি যে কোনো বই থেকে, নির্ভরযোগ্য কোনো বই থেকেও আপনি এটা পড়তে পারেন। যে প্রাচীন বাংলার উদ্ভব এবং যে বিকাশ, যে জনগোষ্ঠীগুলো যে প্রধান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাক আর্য বানর জনগোষ্ঠী, তারপর একটা হচ্ছে আর্য জনগোষ্ঠী, এবং সেগুলো আবার চারটা শাখায় বিভক্ত ছিল, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভর্চিনীয়। এই যে এই বিকাশের যে রুট ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে প্রশ্ন সবসময় আসবেই, এই অংশটা থেকে একটা দুইটা প্রশ্ন সবসময় এখান থেকে আসবেই। আমরা সেই অ্যানালিটিক্সটাও আপনাদেরকে দেখাবো। এরপর দেখেন যে বাঙালি জাতির উৎপত্তি যেটা বলছিলাম, যেটা আমাদের যেটাকে আমরা আমাদের জিকেপিডিয়া ক্লাস থেকে এটা স্লাইডটা নেওয়া, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভর্চিনীয়, মঙ্গোলীয়, এই চারটা থেকে তারপরে হচ্ছে বাঙালি জাতি। বাঙালি জাতির যে উৎপত্তি সেটার যদি আমরা দেখি মূল সোর্সটা, সেটা হচ্ছে অনেকটা এইরকম। সো এই জিনিসটা একটু ভালো করে আপনারা দেখে নেবেন, বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ। এরপরে হচ্ছে আমরা একটা ইনফোগ্রাফি করেছিলাম, এখানে মূলত আমরা কাভার করার চেষ্টা করেছি একটা ইনফোগ্রাফিতে, অনেকেই হয়তো বা দেখেছেন, অনেকের কাছে নতুন, যে প্রাচীন বাংলার যেই জনপদগুলো সেগুলোকে অ্যাড্রেস করে এখান থেকে মৌলিক ইনফরমেশনগুলো আমরা একটা পিডিএফও আছে আমাদের এটার উপরে, এবং এখানেও আপনাদের সামনে সেই জিনিসটাই দিচ্ছি যে পুন্ড্র, বরেন্দ্র, গৌড়, তাম্রলিপ্ত, রাঢ়, চন্দ্রদ্বীপ, সমতট, হরিকেল, কামরূপ, এই যে মূল জনপদগুলো, কেউ বলছেন যে 16টা আছে, কেউ বলছে 10টা আছে, এটা নিয়ে বিভিন্ন পার্থক্য আছে। তবে বাংলাদেশের যেই বর্তমান অবস্থান, বাংলাদেশের যেই ম্যাপ, সেই ম্যাপকে অ্যাড্রেস করে আমরা দেখার চেষ্টা করেছি যে মূলত এই কয়েকটা জনপদ সম্পর্কে যদি আমরা মৌলিক ইনফরমেশনগুলো জানি, যেমন কোনটা কোথায় ছিল। বরেন্দ্র ছিল বৃহত্তর রাজশাহী বিভাগের অনেক এলাকা সহ বগুড়া, দিনাজপুর, রংপুর, পাবনা, এই জেলাগুলো নিয়ে ছিল বরেন্দ্র জনপদ। বরেন্দ্র এখনও বরেন্দ্র জনপদ হিসেবেই ওই জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয়। বরেন্দ্র, বারিন্দ, এই ধরনের নামকরণ করা হয়। রাজশাহীর দিকে এই ধরনের নামে শিক্ষা প্রতিষ্ঠান আছে বরেন্দ্র নামটা ইউজ করে। গৌড় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাতে, কিছুটা পশ্চিমবঙ্গের অনেক কিছু আছে। তাম্রলিপ্ত, রাঢ়, তারপরে হচ্ছে হরিকেল, সমতট, এখনকার যেই কুমিল্লা নোয়াখালী অঞ্চল সেটা হচ্ছে সমতট। তারপরে ঢাকা যে অঞ্চলে ছিল সেটা হচ্ছে বঙ্গ। তারপরে পুন্ড্র হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ এবং প্রাচীনতম যেই জনপদটা, সেটা হচ্ছে এই মহাস্থানগড় পুন্ড্র। আপনারা দেখবেন, আপনারা যদি নবম থেকে 20তম গ্রেডের বা নবম থেকে 14তম গ্রেডের বিভিন্ন কোশ্চেনগুলো দেখেন, যে এই জনপদ এবং এই যে পুন্ড্র, বরেন্দ্র কিংবা সমতট, হরিকেল নিয়ে একটা না একটা প্রশ্ন থাকবেই। আমরা এইখানে মৌলিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যেহেতু লং টার্ম প্রিপারেশন নিচ্ছেন, আপনারা যেহেতু একদম পুরো সিলেবাস কাভার করছেন, এই সংশ্লিষ্ট আরও যেই ইনফরমেশনগুলো রয়েছে প্রত্যেকটা জনপদ সংক্রান্ত, আরও যেই মৌলিক আরও 2-3টা ইনফরমেশন রয়েছে মোটা দাগে, সেগুলো একটু আপনারা দেখে নেবেন। এই দুইটো টপিক থেকেই মাস্ট প্রশ্ন আসবে, যে আপনার এই বাঙালি জাতির উদ্ভব, বিকাশ এবং এই যে প্রাচীন জনপদ সমূহের অবস্থান, এই দুটোই হচ্ছে খুবই একটা মানে অবশ্যম্ভাবী টপিক, যেগুলো পরীক্ষাতে সবসময় আসে, সব পরীক্ষাতেই, সব ধরনের পরীক্ষাতেই আসে। আচ্ছা, রাইট। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল। প্রাচীন বাংলার শাসনামল, এই টপিকের ওপরও একটু বললাম যে আমাদের, আপনারা যদি ভিডিও ক্লাস দেখতে পছন্দ করেন, আমাদের প্রচুর ভিডিও ক্লাস আছে। ভিডিও ক্লাসগুলো দেখতে পারবেন আমাদের ভিডিও সেকশনে, আমাদের বিভিন্ন বাটনে, বিসিএসের যেই আমাদের যেই জিকেপিডিয়ার কথা বললাম, এছাড়া প্রাইমারি, নিবন্ধন, এটিও, আমাদের এই টপিকগুলো তো খুবই কমন টপিক, এবং এগুলোর উপরে আপনারাও নিশ্চয়ই, আপনাদেরও যথেষ্ট, আপনারা বিভিন্ন সময় এগুলো প্রিপারেশন নিয়েছেন বা আপনাদের আইডিয়া আছে। আপনারা দেখতে পারবেন যে কোনো জায়গা থেকেই প্রাচীন বাংলার যে শাসনামল শুরু, মৌর্য যুগ শুরু হলো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। প্রাচীন ভারতে স্বর্ণযুগ বলে এটা পরিচিত। সম্রাট অশোকের রাজত্বকালে বাংলায় এই শাসনটা প্রতিষ্ঠিত হয়েছিল। সো এখান থেকে আমরা ধরে নিচ্ছি। আরও যদি আমরা পেছনে যাই, যে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় অশোককে, এখানে কিছু মৌলিক ইনফরমেশন আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক দূত ছিলেন মেগাস্থিনিস। আপনারা জানেন যে গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট,
তিনি ভারত পর্যন্ত এসেছিলেন এবং ভারতে গ্রিকরা অনেকটাই তারা চেষ্টা করেছিল এখানে তারা তাদের শাসন কার্য প্রতিষ্ঠা করবে, কিন্তু শেষমেশ গ্রিক বীর আলেকজান্ডার তিনি মারা যান, পরবর্তীতে গ্রিকরা ফিরে যান। তো ওই সময়ের থেকে শুরু করে যেই প্রাচীন বাংলায় যে সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত, কৌটিল্য, এই সংক্রান্ত যে ইনফরমেশনগুলো রয়েছে, ওই সময়কার যেই স্থাপনাগুলো রয়েছে, তক্ষশিলা, সেইখান থেকেই মূলত ইতিহাসের অংশগুলো শুরু হবে বিসিএসের বা অন্য যে কোনো পরীক্ষার জন্য। সো ওইখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাছাই করে, যেগুলো পরীক্ষাতে যেগুলো থেকে প্রশ্ন আসে, সেখান থেকে আপনারা চাইলে একবার ওভারঅল ডিটেলসটা পড়ে নিতে পারেন সেই এগুলো থেকে। আমরা হচ্ছে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট সেই জায়গাটা। সো এই যেমন অশোকের সময় থেকে শুরু হলো, অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এরপরে হচ্ছে গৌড় শাসন, বাংলায় প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা হচ্ছেন শশাঙ্ক, তার উপাধি মহাসামন্ত। শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। সো এই ধরনের এই সমসাময়িক যে বিভিন্ন টার্মগুলো রয়েছে, যে আপনারা জানেন যে মাৎসন ন্যায়, তারপরে হচ্ছে যে আরও এই সময় যেই এক রাজার যাওয়ার পরে আরেক রাজার মাঝামাঝি সময় যেই অস্থিরতার সময়টা ছিল 100 বছর 150 বছর, সেই জিনিসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা একটু পরে প্রশ্ন দেখব, রিয়েল কোশ্চেনগুলো, তাহলে আপনি আরও ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। এরপর হচ্ছে গুপ্ত শাসন, গৌড় শাসন, গুপ্ত শাসন। শশাঙ্কের শাসন শেষ হওয়ার পরে গুপ্ত শাসন শুরু হয়। তারপরে হচ্ছে এই যে মাৎস্যন্যায়ের কথা যেটা বলছিলাম, এরপরে পাল শাসন শুরু হয়, গোপাল প্রতিষ্ঠাতা, তারপরে মদন পাল, তারপরে হচ্ছে যে গোপালের মৃত্যুর পরে ধর্মপাল আসেন। ধর্মপাল হচ্ছেন পাল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। বেসিক যেই বংশ পরম্পরা বা ইতিহাসের পরম্পরা, মৌর্য শাসন দিয়ে শুরু হলো, শশাঙ্ক আসলো, তারপরে গুপ্ত যুগ, তারপরে পাল শাসন, এই বেসিক দিকগুলো। এবং এখানকার সবগুলো পড়তে হবে তা নয়, যে আমরা যেখানে যে জিনিসগুলো আপনাদেরকে দাগিয়ে দিচ্ছি, এই রিলেটেড ইনফরমেশনগুলো একটু যদি ভালোভাবে দেখে নেন। আর যেহেতু আপনারা প্রথমবারের মতন প্রস্তুতি নিচ্ছেন বা আপনাদের একটা সিলেবাস কভার করার টার্গেট আছে, ওভারঅল একবার চোখ বলে নিতে পারেন পুরো টপিকটার উপরে, তারপরে বেশি এমফাসাইজ করবেন এই জিনিসগুলোর উপরে, কারণ আমাদের অ্যানালাইসিস বলছে যে এই জিনিসগুলো থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসছে। আচ্ছা, তারপরে ধর্মপাল, মহিপালের পরে হচ্ছে পাল বংশের সর্বশেষ সফল শাসক হচ্ছেন রামপাল। এরপরে সেন বংশের শাসন শুরু হয়। সেন বংশেরই যেই সর্বশেষ শাসক বলা চলে লক্ষণ সেন, তিনি যখন বখতিয়ার খলজি যখন আসেন, তখন তিনি পালিয়ে যান, বা যেভাবে হোক সেই সময় থেকে আমাদের এই অঞ্চলে গৌড় অঞ্চল দিয়ে প্রবেশ করেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এবং আমাদের এই বাংলাতে মুসলিম যে শাসন সেটা শুরু হয় 1204-6 এই সময়টাতে। তো সেন শাসনের সর্বশেষ শাসক হচ্ছেন লক্ষণ সেন, আর এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন, সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সামন্ত সেন। তিনি 1098 এই সময়টাতে এই শাসন শুরু করেন এবং পরবর্তীতে প্রায় বলা চলে যে 200 বছর সেন বংশ শাসন করেছে। সেন বংশের সর্বশেষ ছিলেন, আমরা বলতেছি যে পরিচিত ছিলেন লক্ষণ সেন যখন চলে গেলেন, তারপরে তার আরও 2 জন সন্তান ছিলেন, তারা হচ্ছে যে করেছিলেন কেশব সেন এবং এই ধরনের নাম। তারা সংক্ষেপে বিভিন্ন জায়গাতে, অল্প জায়গাতে তারা শাসন আধিপত্য জারি রেখেছিলেন, কিন্তু মূলত লক্ষণ সেনের মাধ্যম দিয়েই সেন বংশের পতন ঘটে। সো এরপরে বখতিয়ার খলজির আগমন ঘটে, বখতিয়ার খলজি আসেন এবং তিনি তার শাসন কার্য শুরু করেন। এরপরে যেটা হয় যে এই উপমহাদেশে যে 1206 থেকে শুরু করে 1500 পর্যন্ত এখানে দিল্লির যে শাসকরা ছিলেন বা ওইখানকার যে শাসক যারা ছিলেন, আমরা দেখেছি যে ইলতুৎমিশ বা আরও অন্য যারা ছিলেন, তারা বাংলার উপরে আধিপত্য বিস্তার বা ওই সময়কার যে সংক্ষিপ্ত হিস্ট্রি, সেটা আপনারা সংক্ষেপে একটু দেখতে পারেন। এরপরে চলে আসবে হচ্ছে এই সময়টার পরেই মুঘল সাম্রাজ্যের ইতিহাস, এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে মুঘল সাম্রাজ্যের এই যে বাবর, তিনি 1526 আসলেন, সেই যে পানিপথের যুদ্ধ, ইব্রাহিম লোদিকে পরাজিত করলেন। সো এইগুলো একটু গুরুত্বপূর্ণ। বাবর, হুমায়ুন, আকবরের অংশটা গুরুত্বপূর্ণ। আকবরের সময় মূলত মুঘলদের যে শাসনামল সেটা বাংলাতে পাকাপোক্ত হয়। মুঘলরা চেষ্টা করছিল আগে থেকে, কিন্তু আপনারা জানেন যে আমাদের এই যে বাংলাদেশ যে অঞ্চলটা, সেটা ভৌগোলিক্যালি বা জিওগ্রাফিক্যালি এরা হচ্ছে যে
এমন একটা সিচুয়েশন যেখানে আসলে বাইরের শত্রুরা খুব একটা বেশি সুবিধা করতে পারে না। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এবং বাংলাদেশের এমন একটা মানে ভূ প্রকৃতি বা বৈচিত্র্য, সো যে কারণে এদেশের মানুষও হচ্ছে অনেকটা স্বাধীনচেতা। তারা কোনো সময় আসলে বাইরের কারো শাসন মেনে নেয় না। একদম শুরু থেকে আপনারা দেখবেন যে ওই যে প্রাচীন যুগের ইতিহাস আমরা মানে আপনারা দেখবেন কৈবর্তের যেই বিদ্রোহ বা ইত্যাদি আদার্স, অলওয়েজ তারা নিজেদেরকেই প্রেফার করতো যে আমরা বাইরের কারো শাসন দীর্ঘদিন তারা মেনে নিত না, কোনো কিছু চাপিয়ে দেওয়া তারা মেনে নিত না। তো আকবরের সময় পরবর্তীতে জাহাঙ্গীর, আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর আছে, জাহাঙ্গীরাবাদ এই নাম করা হয়েছিল এই ঢাকাকে। সো যেটা হয়েছে যে আকবরের সময় মুঘলরা ভালোভাবে পাকাপোক্ত শাসন করার চেষ্টা করে, তারপর খুব বেশি দিন ধরে রাখতে পারে নাই। এই অঞ্চলের যেই শাসকরা ছিলেন তারা হচ্ছে যে নিজেদেরকে স্বাধীন বলে করেছিলেন। নবাব যারা ছিলেন নিজেদেরকে স্বাধীনভাবে, যে নবাব মুর্শিদ কুলি খান, তারপরে আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, এরা কিন্তু দিল্লির শাসনের আধিপত্য থেকে আলাদাভাবেই শাসন করার চেষ্টা করেছেন। এছাড়া ছিলেন হচ্ছে যে যেই ইয়েরা বা বারো ভূঁইয়াদের কথা বলতে হয়, বারো ভূঁইয়ারাও কিন্তু এই মোগলদের আধিপত্যটাকে ঠেকিয়ে রেখেছিলেন। সো এই যে এই বিষয়গুলো আমি এখানে বললাম, বারো ভূঁইয়াদের আলোচনা আসবে, তারপরে সুলতানি আমল আসবে। হ্যাঁ, এগুলো কিন্তু এখনকার সময় গুরুত্বপূর্ণ, সবসময় গুরুত্বপূর্ণ। সুলতানি আমল, এই যে ফখরুদ্দিন মোবারক শাহ, আমাদের যে সোনার গায়ে যেই আপনার রাজধানী তারা করেছিল, নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছিল, স্বাধীন সুলতানি আমল, সেই সময়টা, পরবর্তী হাবশি শাসন, এই যে 1200 থেকে 1500 এই সময়কার শাসন আমলগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের এখানকার হিস্ট্রি, এটাও আপনারা অবশ্যই পড়বেন। যদিও এই স্লাইডে ওইটা নাই, কিন্তু অবশ্যই ওই সুলতানি আমলের ওইটাও আপনাদেরকে পড়তে হবে। ওইখান থেকেও প্রশ্ন আসে, স্বাধীন সুলতানি আমল থেকে অনেক প্রশ্ন আসে। ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই দুইজন খুবই গুরুত্বপূর্ণ, এদের থেকে আপনারা পড়বেন। এরপরে হচ্ছে যে পানিপথের যে যুদ্ধগুলো, এখান থেকে প্রশ্ন আসে, ঐতিহাসিক যেই বিভিন্ন তথ্য, বাবর এবং ইব্রাহিম লোদি, যার মধ্য দিয়ে মূলত মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে। এই যে স্বাধীন সুলতানি আমলের কথা বলছিলাম, অলরেডি চলে আসছে এখানে। এবং কিন্তু মুঘল শাসনের আগেই দিল্লিতে যারা শাসক ছিলেন, দিল্লিতে মূলত যে আফগানি তুর্কি যে শাসকরা ছিলেন, তারা এই বাংলাকে তারা বিভিন্নভাবে বশে আনতে চাচ্ছিল। কিন্তু সেখান থেকে আমাদের এই দেশের মানুষরা, এই দেশের শাসকরা, তারা তাদের আধিপত্য মেনে নেননি। মানে মেনে নেওয়ার চেষ্টা করছে, যুদ্ধ করছে, এসে ফিরে গেছে, কিন্তু তারা নিজেদেরকে স্বাধীন সুলতান মনে করতেন। আপনারা জানেন যে দিল্লির সুলতানের সৈন্যবাহিনী তাদের আক্রমণ চালিয়েছে, চেষ্টা করেছে বাংলাকে নিজের অধিকারে আনার জন্য, কিন্তু এই সময় বাইরের অন্য কোনো আক্রমণের সম্ভাবনা ছিল না। তাই বাংলার সুলতানগণ স্বাধীনভাবে দেশে শাসন করতে পেরেছেন। ফখরুদ্দিন মোবারক শাহের মাধ্যম দিয়ে স্বাধীনতার সূচনা হলেও ইলিয়াস শাহী বংশের হাতে, সুলতানদের হাতে বাংলা প্রথম স্থিতিশীলতা লাভ করে। এইভাবে চলে গেল স্বাধীন সুলতানি আমল। তারপরে মুঘলদের পালা আসলো, আকবর, জাহাঙ্গীর, এদের পালা আসলো, নবাব মুর্শিদ কুলি খান, এবং শেষে এসে সিরাজউদ্দৌলা খান, বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি 1757 সালে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে মূলত ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে গেল। 100 বছর কোম্পানি শাসন করলো, পরবর্তীতে 100 বছর বা 90 বছর ব্রিটিশ যেই সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গেল পুরো ইন্ডিয়া এবং বাংলাও। সো আমরা একটু দেখে নিই, এইটুকুই ছিল মূলত আজকের টপিক। 47-এর আগ পর্যন্ত, 47-এর পর পর্যন্ত মনে হয় এর পরের ক্লাসে থাকবে, এর পরের যেই টপিকটা, সেই টপিকে কভার করা হবে। সো আমরা এখন একটু কিছু এক্সাম্পল দেখে নিই যে কী ধরনের প্রশ্ন আসে। যেমন চাণক্য কার প্রধানমন্ত্রী ছিল? আমাদেরকে আমি বললাম যে কৌটিল্য, চাণক্য, যেই কৌটিল্য অর্থশাস্ত্র, এগুলো গুরুত্বপূর্ণ। চাণক্য প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? এটা আসলে জনপদ না, সিলেট এবং চট্টগ্রামে ছিল এটা। এরপরে পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্যকৃত নিদর্শন? এটা হচ্ছে 46তম বিসিএস এই প্রশ্নটা আসছে। এটা হচ্ছে রাইট, 46তম বিসিএস আসছে। এরপরে ঢাকায় সর্বপ্রথম কোন সালে বাংলার রাজধানী স্থাপিত হয়? হ্যাঁ, তারপরে হচ্ছে এটা 1610 খ্রিস্টাব্দে, অপশন ঘ এটার উত্তর। তারপরে ময়নামতি শালবন বিহার, এটা কার কীর্তি? এটা হচ্ছে শ্রী ভবদেবের কীর্তি। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? সমতট, যেটা বর্তমানে কুমিল্লা এবং নোয়াখালী, এই অঞ্চলটা নিয়ে গঠিত ছিল, তাই না? মাচ্ছন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? মাচ্ছন্যায় হচ্ছে
শশাঙ্কের মৃত্যুর পরে, এটা 7ম থেকে 8ম শতক, এই সময়টাতে ঢাকার ধোলাই খাল খনন করেন হচ্ছেন ইসলাম খান। এই প্রশ্নটা অনেকবার আসছে, 36তম বিসিএসের প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, বহুবার এই প্রশ্নটা এসেছে। সো এই যে এই প্রশ্নগুলো আমরা কেন দেখাচ্ছি আপনাদেরকে, বা আপনারা হয়তো আপনাদেরকে আপনাদের যারা গাইড করছে বা আপনারা বিভিন্ন জায়গাতে শুনেছেন যে ডেফিনেটলি আপনাকে প্রিভিয়াস কোশ্চিনটা পড়তে হবে। সো প্রিভিয়াস কোশ্চিনটা পড়লে আপনি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারতেছেন যে কোন ধরনের প্রশ্নগুলো পড়তে হবে, প্রশ্নের ভাষাটা বুঝতে পারতেছেন, এবং আপনি টপিক অ্যানালাইসিস করতে পারতেছেন যে আমাকে এই জায়গাগুলো পড়তে হবে। ঘুরে ফিরে দেখবেন যে আমরা কিন্তু এখানে 10 থেকে 44তম বিসিএসের জন্য আলাদা আমাদের জব সলিউশন সলভ ক্লাসও দেওয়ার আমাদের প্ল্যান আছে, ইতিমধ্যে আমরা শুরু করেছি সেটার কাজ। এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। বিসিএসে প্রশ্ন রিপিট যদি নাও হয়, ওই টপিকগুলো থেকেই হচ্ছে বিভিন্ন প্রশ্ন আসবে, হ্যাঁ, এবং এর বাইরে আসলে নতুন করে প্রশ্ন করার সুযোগ নেই। অপশন ট্রিকি হবে, প্রশ্নের ভাষা ট্রিকি হবে, বাট টপিকগুলো বা মূল বিষয়বস্তু সেগুলোই থাকবে, রাইট। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন হচ্ছে শায়েস্তা খান। তারপরে বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত? এটি হচ্ছে আইন আকবরী। মহাস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? এটা 35তম বিসিএসে আসছে। নালন্দা বিহারের চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের দীক্ষাগুরুকে ছিলেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের এই অংশগুলো যখন পড়বেন তখন কোন পরিব্রাজক, কোন পর্যটক কার সময় এসেছেন, এইটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। খুব বেশি কয়েকজন না, ইবনে বতুতা, হিউয়েন সাং, ফাহিয়েন, এরকম কয়েকজন আছেন, এরা কার সময় আসছেন এই জিনিসটা অবশ্যই একটু আপনারা আলাদা করে নোট করে নেবেন। এবং আমি বলবো যে যারা এই নতুন প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আপনারা একটা নোট খাতা করবেন। সেই নোট খাতাতে আপনারা এই যে আমাদের যে রুটিনটা 200 দিনের রুটিন, সেই রুটিন ওয়াইজ আপনারা পড়াশোনা করবেন এবং আপনাদের নিজেদের একটা নোট থাকবে। আমাদের পিডিএফ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আপনার আলাদা একটা নোট থাকতে হবে। আপনাকে কেউভাবে পড়া রেডিমেড গুছিয়ে দিবে, সেই পড়াটা আসলে কার্যকর না। আপনি আমাদের পিডিএফ পড়েন, অন্য বই থেকে পড়েন, বিভিন্ন জায়গা থেকেই করেন, কিন্তু আপনার নিজে বোঝার মতন টিকা, নিজে বোঝার মতন বিভিন্ন সংযুক্তি দিয়ে আপনি আপনার মতন করে একটা নোট তৈরি করবেন। আরও কিছু প্রশ্ন আছে। শালবন বিহার কোথায়? বখতিয়ার খলজি বাংলা জয়গান কোন সালে গৌড়ে সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট কোশ্চিনস যেগুলো প্রিভিয়াস এক্সামে আসছে, এবং এই টপিকগুলো কিন্তু আমরা দেখলাম। এই টপিকগুলো এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলো পড়ে আপনি পরীক্ষাটা ফেস করবেন, দেখবেন যে আপনি অলমোস্ট সবগুলো প্রশ্নেই আপনি অ্যান্সার করতে পারছেন। সো আপনি এগুলো পড়বেন কোত্থেকে? পড়ার যে সোর্স রেফারেন্স আমি যেটা বলছিলাম শুরুতে, যে এই দুটো টপিক্সের উপর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদেরকে আগে বোর্ড বইটা আগে দেখবেন। হ্যাঁ, বাজারের বইগুলোতে যেটা হয় যে এগুলোতে যথাযথ প্রুফ রিডিং না থাকার কারণে এগুলো এক একটা জায়গাতে বিভিন্ন রকম কনফিউজিং ইনফরমেশন থাকে। হয়তো একটা আপনি ভুল ইনফরমেশন আপনি ওইখান থেকে জানলেন, পরীক্ষাতে ওইটাই আসলো, আপনার মূল্যবান একটা নম্বর চলে যাবে। সো আগে হচ্ছে আপনি বোর্ড বইগুলো পড়বেন। বাংলাদেশ ইতিহাস বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে বই, পুরাতন সংস্করণের বইগুলো পড়লেই বেটার। 2012-18 ওই সময়কার যে সংস্করণগুলো, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই পড়তে পারবেন। এছাড়া বাংলা পিডিএফ পড়তে পারবেন, এটা আরেকটা ভালো এবং নির্ভরযোগ্য সোর্স। এর বাইরে হচ্ছে আপনি অন্য যে কোনো গাইড বই থেকে আরও যদি আপনি বিস্তারিত পড়তে চান, বা আরও আপনার কাছে যদি ইয়ে লাগে, এগুলোর বাইরেও যদি পড়তে চান, সো আর এগুলোর বাইরে লাইভ এমসিকিউ অ্যাপের টপিক গুরু এই বাটনটা আপনারা ইউজ করবেন। তারপরে হচ্ছে সাবজেক্ট কেয়ার, জিকেপিডিয়া বাটনের বিভিন্ন ভিডিও ক্লাস এবং সবগুলো টপিক কভার করে কিন্তু আমাদের পিডিএফ আছে। এগুলো স্বয়ংসম্পূর্ণ, এগুলোর আলহামদুলিল্লাহ এগুলোতেই আপনারা সবগুলো টপিকের আপনারা পেয়ে যাবেন। বাট তারপরেও যদি আপনারা আরও ডিটেলস পড়তে চান তাহলে আপনি উপরের বইগুলো, এবং আমরা সবসময় সাজেস্ট করি যে আপনারা অবশ্যই মূল বইগুলো, বোর্ড বইগুলো, রেফারেন্স বইগুলো অবশ্যই আপনারা পড়বেন। সো আই হোপ যে এই ক্লাসটা আপনাদের উপকারে আসলো। টপিক সম্পর্কে আপনারা একটা মোটামুটি ধারণা পেলেন, এবং এই যেই আইডিয়াটা পেয়েছেন এর উপরে আপনারা ক্লাস পড়ে প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষায় অংশ নেবেন, এবং এটা আপনার একদিকে প্রিপারেশনটা উদ্যোগ করবে, পাশাপাশি পরীক্ষা দেওয়ার পরে আপনি যখন বুঝতে পারবেন যে না, আমার আরও এই জায়গাগুলোতে দুর্বলতা আছে, এই টপিকগুলোতে আমাকে আরও ভালো করে পড়তে হবে, আপনি আবার একটু রিভিশন দিয়ে নেক্সট টপিকে চলে গেলেন। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী যেই পরের দিন, অর্থাৎ এটা 26 তারিখ হবে, 27 তারিখে যে ডেইলি কুইজটা হবে সেটা নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনা ও লাইভ এমসিকিউর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।